হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা ইসলামিক ভিডিও, এবং তোমাদের কালকে রেসপন্স খুব ভালো ছিল, সেই জন্য আবার ফিরে আমরা ইসলামিক ভিডিওতেই যাচ্ছি। আজকে যে ভিডিওটা সেটা কিন্তু তথ্য নির্ভর এবং সেখানে প্রমাণ সাপেক্ষ বেশ কিছু জিনিস রয়েছে যেটা আমরা দেখব। তোমাদের মধ্যে থেকে অনেকেই এই ভিডিওটা দেখার জন্য অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিল, তো ফাইনালি আমরা সেই ভিডিওটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ। তো সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ অনেকেই চায়, তো সেটা নিয়েই আজকের ভিডিও। তো সেখান থেকেই আমরা বেশ কিছু জিনিস হয়তো বা জানতে পারবো বা তার প্রমাণ দেখতে পারবো, অস্তিত্ব দেখতে খোঁজার চেষ্টা করব সেখান থেকে। আর বিশেষ কিছু নয়, ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়াই থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আর চলো ভিডিওটা শুরু করি। অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের চাঁদ থেকে। আমার বলাটা জরুরি না, তবুও বলছি, এখন আপনি যে ছবিটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের চাঁদ, যা কিনা আমাদের পৃথিবীর থেকে 4 গুণ ছোট। শুধু এটুকুই না, এটা সিরিস এবং প্লুটো নামের গ্রহ থেকে বড়। এরপর মার্কিউরি, যা আমাদের চাঁদের থেকে অনেক বড়। এরপর গ্যানিমেড, যা মার্কিউরি থেকে আরও একটি বড় গ্রহ। এরপর মার্স অর্থাৎ মঙ্গল, যা কিনা গ্যানিমেডের থেকেও বড়। তারপর হচ্ছে ভেনাস, যা মঙ্গল থেকে বড়। তারপর হচ্ছে আমাদের পৃথিবী, যা কিনা ভেনাস থেকে বড়। এরপর কেপলার, যা আমাদের পৃথিবী থেকে কয়েক গুণ বড়। এরপর হচ্ছে নেপচুন, যা কেপলার থেকে বড়। এরপর ইউরেনাস, যা কিনা নেপচুন থেকে বড়। এরপর স্যাটার্ন, যা ইউরেনাস থেকে কয়েক গুণ বড়। এরপর টুম্যাস, যা স্যাটার্ন থেকে বড়। এরপর জুপিটার অর্থাৎ বৃহস্পতি, যা টুম্যাসের থেকেও বড়। এরপর এই গ্রহটি, যার নাম হচ্ছে HD 100546, যা কিনা পেছনের সব গ্রহ থেকে বড়। এরপর আমাদের সূর্য, যা এই গ্রহ থেকে বড়। সূর্য থেকে বড় হচ্ছে সিরিয়াস, যেটি কিনা আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারা। এরপর পোল্যাক্স, যা সিরিয়াস থেকে বড়। পোল্যাক্সের পর আর্কটেরাস, যা পোল্যাক্সের থেকেও বড়। এর থেকে বড় অ্যালডিব্র্যান্ড, যা কিনা একটি তারা। এর থেকেও বড় হচ্ছে রাইজেল, যাকে ব্লু সুপার জায়ান্ট বলা হয়ে থাকে। এর থেকেও বড় হচ্ছে পিস্টল স্টার। এর চেয়েও বড় হচ্ছে অ্যান্টারিস, যাকে রেড সুপার জায়ান্টও বলা হয়। আর এর চেয়েও বড় বিটেলজুস। এরপর ক্যানিস মেজরিস, যা এই সকল তারা হতে অনেক বড়। আর এর চেয়েও বড় ইউআই স্কুটি। এ সকল তারা আমাদের গ্রহ থেকে অনেক 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 বড়। এবার এই ভিডিওটিকে জুম আউট করতে করতে আমরা পুরো মহাবিশ্বের আকার পর্যন্ত যাচ্ছি। কি এই মহাবিশ্ব? কত বড় এই মহাবিশ্ব? শুধু দেখুন ভিডিওটি, এরপর হয়তো আপনার নিজের ভেতর থেকেই উত্তর চলে আসবে এই মহাবিশ্বের তুলনায় আমরা কত নগণ্য। এখন যে দৃশ্যটি আপনি দেখছেন, সেখানে লাখো কোটি তারা রয়েছে। এটি হচ্ছে আমাদের গ্যালাক্সি, যেখানে লাখো কোটি গ্রহ তারা যে যার অবস্থানে বিদ্যমান। আর এই কোটি কোটি তারা আর গ্রহ মিলেই তৈরি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটি হচ্ছে আমাদের আকাশগঙ্গা, যার সীমা অপার, যেখানে রয়েছে কয়েকশো কোটি গ্রহ নক্ষত্র। এটি হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে রয়েছে আরও একটি গ্যালাক্সি, যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা কিনা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকেও 4 গুণ বড়। না জানি এর মতো কত গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে রয়েছে। এ সকল গ্যালাক্সি মিলে যা হয়, সেটিই হচ্ছে আমাদের মহাবিশ্ব। এটিই হচ্ছে আমাদের মহাবিশ্ব, যার ভেতর মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এটিই হচ্ছে আমাদের মহাবিশ্ব। আর শুধু এটুকুই নয়, এখন আপনি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের ইউনিভার্স, যা কিনা একটি বল। না জানি আমাদের ইউনিভার্সের মতোই কত লাখো কোটি ইউনিভার্স রয়েছে এই মহাবিশ্বে। আর এই কোটি কোটি ইউনিভার্স মিলেই তৈরি হয় একটা মাল্টিভার্স। হয়তো এই মাল্টিভার্সের উপরেও এক সুপারভার্স আছে, যেখানে হাজারো মাল্টিভার্স আছে, লাখো কোটি মাল্টিভার্স আছে। এটিই হচ্ছে আমাদের মহাবিশ্ব,
খুব অবাক হচ্ছেন তাই না? এখান থেকে মাইক্রোস্কোপ লাগিয়েও যদি আপনাকে খোঁজেন, আপনার অস্তিত্ব তো দূরের কথা, আমাদের গ্যালাক্সিকেও খুঁজে পাওয়া যাবে না। ভিডিওটি দেখে একবারও কি ভেবেছেন যে এগুলো আসলো কোথা থেকে? কোথা থেকে আসলো এই মহাবিশ্ব? কে বানালো এই মহাবিশ্ব? এত বড় স্পেস, এত বড় জায়গা কিভাবে চলছে? আমরা মানুষরাই তো কোনো কিছু বানানোর আগে চিন্তা করি, পরিকল্পনা করি, তারপর একটা জিনিস তৈরি করি যাতে সেটা সঠিকভাবে কাজ করে। তাহলে আপনার কি মনে হয় যে এত বড় মহাবিশ্ব, এত বড় স্পেস, এত বড় জায়গা সব কিছু এত নিখুঁতভাবে একাই চলছে? কখনোই না। বরং কেউ তো এগুলো বানিয়েছে এবং তার দ্বারাই এগুলো পরিচালিত হচ্ছে। চলুন মহাবিশ্বের কথা বাদই দেয়া যাক। মিশরের পিরামিডের নাম হয়তো সবাই শুনেছেন। কখনো কি ভেবে দেখেছেন এত বড় পিরামিড কিভাবে তৈরি হয়েছে? কিভাবে একটি পাথরের উপর আরেকটি পাথরকে রাখা হয়েছে? যেখানে একটি পাথরের সর্বনিম্ন ওজন 5 টন, সেখানে কিভাবে তৈরি হয়েছে পিরামিড? পিরামিডের কথা বাদই দিলাম, আপনি কি স্টোনহেঞ্জের নাম শুনেছেন? স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্টোনহেঞ্জ। কখনো কি চিন্তা করে দেখেছেন এইভাবে সাজানো লম্বা লম্বা পাথরকে একটির উপর আরেকটিকে রাখা হয়েছে কিভাবে? কে রেখেছে এগুলো? কি এগুলো? প্রতিটা মানুষ তার নিজের জায়গা থেকে আলাদা, কারোর সাথে কারো হুবহু মিল নেই। এই মহাবিশ্বে লাখো কোটি গ্রহ রয়েছে, সবগুলোই নিজের জায়গাতে ঘুরতে থাকে। কখনো এমন হয়নি যে একটি গ্রহ নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, আর এই খাবার আমরা পৃথিবী থেকেই পেয়ে থাকি। আমরা নিঃশ্বাস নিয়ে থাকি, কিন্তু আজ পর্যন্ত ওই বাতাসকে কেউ কোনো দিন দেখতে পারিনি। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে জিনিসের যতটুকু প্রয়োজন ততটুকুই রাখা হয়েছে। বায়ুতে অক্সিজেন সহ অন্যান্য গ্যাসের পরিমাণ, তাপমাত্রা, বায়ুচাপ, গ্র্যাভিটি ইত্যাদি সব কিছুকেই প্রয়োজন মতো রাখা হয়েছে। যদি এসব জিনিসের যে কোনো একটিরও সামান্য কম বেশি হতো, তাহলে এই পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতো না। পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে 30 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘোরে। এই ঘোরার গতি যদি সামান্য পরিমাণও কম বেশি হতো, তাহলে আমরা সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারতাম না। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য পৃথিবীতে ওজোন স্তর রয়েছে। এটা না থাকলে পৃথিবীতে কোনো জীব বাস করতে পারত না। বসবাসের জন্য যেসব জিনিসের প্রয়োজন সব কিছুই দেওয়া হয়েছে। এর পরেও কি আপনার মনে হচ্ছে যে সব কিছু এত নিখুঁতভাবে একাই চলছে? কখনোই না। বরং এমন একজন আছেন যিনি এই সব কিছুকে বানিয়েছেন, সব কিছুকে চালাচ্ছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সব কিছুর মালিক, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তার পরিচয় সম্পর্কে আসলে আমাদের কোনো ধারণাই নেই। সকল প্রশ্নের উত্তর আপনি 1400 বছর আগে কুরআনে পেয়ে যাবেন। মন দিয়ে কুরআন পড়ুন, আল্লাহকে জেনে যাবেন। আচ্ছা, এই ভিডিওটায় সৃষ্টিকর্তার যে অস্তিত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা পুরোটাই সৃষ্টি থেকে নেওয়া হয়েছে। মানে কি, সৃষ্টিটাই দেখানো হয়েছে কিভাবে এই সমস্ত কিছু আমাদের জীবজগৎ, সাথে সাথে পৃথিবী, সাথে সাথে সৌরজগৎ এবং আকাশগঙ্গা, তারপর ইউনিভার্স, তারপর মাল্টিভার্স এবং সুপারভার্সের নাম এখন আমরা শুনতে পাচ্ছি, তবে এখনো পর্যন্ত সেটা নিয়ে আলোচনা খুব একটা হয়নি। তো সমস্ত কিছু কিভাবে সৃষ্টি হলো সেই না জানা জিনিসটাকেই আমরা এখানে যেটা বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা না থাকলে এই জিনিসগুলো তৈরি হতো না বা তৈরি করা যেত না। আমার মাঝে মধ্যে যেটা মনে হয়, আমরা যে এত মানুষজন রয়েছি এক একটা জায়গায়, এক একজন এক এক কাজ করছি, এক একটা মানে লক্ষ্যে এগোচ্ছি, মানে বিভিন্ন রকম আমরা যা যা করছি, আমার তো মাঝে মধ্যে মনে হয় আমরা ভিডিও গেমের মানে কিছু পাত্র রয়েছি। আমরা যখন ভিডিও গেম খেলি, সেখানে যেমন বিভিন্ন ক্যারেক্টারকে আমাদের ইচ্ছা মতো যেখানে দরকার সেখানে প্লেস করি, তেমনি আমার মাঝে মধ্যে মনে হয় যে হয়তো বা আমরাও সেই ভিডিও গেমের এক একটা কী বলবো পেয়াদা। তো আমাদের যখন যেরকম ইচ্ছে হচ্ছে, মানে তার ইচ্ছে হচ্ছে সেরকমই চালাচ্ছে। অথবা কেউ হয়তো আমাদের স্বপ্নের মধ্যে দেখছে, সেই স্বপ্নটা ভেঙে গেলেই সব কিছু নষ্ট হয়ে যাবে বা এরকম কিছু। আমাদের মানে আমরা সেই স্বপ্নের এক একটা ক্যারেক্টার বলে আমার মনে হয় বেশ কিছু জায়গায়। তো যখন ভাবি এই জিনিসগুলো, তো সব সময় তো আসে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিন্তা আসে। তো এইখানে
যুক্তি যেটা সেটা হচ্ছে অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছেন, যেটা এখানে বলাও হয়েছে যে তার ছাড়া এর সব কিছু সম্ভব নয়। সিস্টেমে কিভাবে চলতে পারে, এত বড় বড় গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, এবং তাদের যে একই সময়ে একই মানে দীর্ঘ সময় ধরে তারা ঘুরে যাচ্ছে, তাদের প্রদক্ষিণ করছে, এবং সেই গ্রহ উপগ্রহগুলোর মধ্যে একটা হচ্ছে পৃথিবী, এবং সেখানেই প্রাণ রয়েছে। অন্যান্য গ্রহ বা উপগ্রহ বা নক্ষত্রমণ্ডলীতে কোনো গ্রহ বা উপগ্রহে প্রাণ থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না, সেখানে আমরা পৌঁছাতে পারিনি এখনো পর্যন্ত। তো বেশ কিছু আকাশযান পাঠানো হয়েছে যারা দূরবর্তী স্থানে যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে, যাতে সেখান থেকে সিগন্যাল পাঠাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো জায়গা পাওয়া যায়নি, এমন কোনো গ্রহ বা এই ধরনের কোনো উপগ্রহকে খুঁজে পাওয়া যায়নি যেখানে প্রাণের সন্ধান থাকতে পারে, বা তারা চেষ্টা করেছে। বিভিন্ন সময় আমরা শুনি যে অন্যান্য গ্রহ থেকে এলিয়েনের আসার খবর শুনি, কিন্তু সেগুলো কতটা সত্যি এখনো পর্যন্ত কিন্তু সেগুলো হয়তো জানা যায়নি অথবা রিভিল করা হয়নি। তো রিসেন্ট দু একদিনের মধ্যে আমরা যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে আমাদের যে আকাশগঙ্গা রয়েছে, গ্যালাক্সি রয়েছে, সেই গ্যালাক্সিতে কিছু এলিয়েন টাইপের মেশিন মানে যন্ত্র বা আকাশযানের মতো কিছু দেখা গিয়েছে, যেটা আমিও দেখলাম। ডট 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 কিছু রয়েছে, পুরো একটা দূর থেকে মনে হচ্ছে একটা লাঠির মতো কিছু একটা জিনিস। তো সেটাকে পুরোপুরি তারা যারা বৈজ্ঞানিকরা রয়েছেন তারা কিন্তু উড়িয়ে দিতে পারছেন না। তারা বলছেন যে পৃথিবীর কাছাকাছি রয়েছে, খুব একটা বেশি দূরে নেই, আমাদের গ্যালাক্সিতেই রয়েছে। তো এই ধরনের নতুন জিনিস তারা এখনো পর্যন্ত দেখেনি, প্রথম দেখছে। অতএব ওটা হয়তো বা আমাদের সৌরমণ্ডল বা মানে যে গ্যালাক্সির মধ্যে আমরা যেগুলো খুঁজে বেড়াই, যে নক্ষত্র বা কমেট থাকে অথবা উপগ্রহ থাকে অথবা এই ধরনের যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে, সেগুলোর থেকে আলাদা কিছু হয়তো হতে পারে, যেটা আমরা দেখিনি, এখন দেখছি। এগুলো মহাবিশ্ব তো অনেক বড়, ছড়িয়ে রয়েছে, তো সেখানে কি কি রয়েছে, শুধুই যে গ্রহ উপগ্রহ নক্ষত্র থাকবে তার তো কোনো মানে নেই, অন্য কিছুও থাকতে পারে। তো সেই জায়গা থেকেই হয়তো এরকম কিছু চলে এসেছে যেটা আমরা প্রথম দেখছি। তো যাই হোক, বিভিন্ন রকমের সৃষ্টি রয়েছে ঈশ্বরের, এবং সেই সৃষ্টির মানে থেকেই আমরা আজ এই জায়গায় দাঁড়িয়ে। একটা সময় পৃথিবীতে কিছুই ছিল না, যেটা বৈজ্ঞানিক হিসেবে বলা হয়, সেখান থেকে পৃথিবী ঠান্ডা হতে হতে আজকে এই জায়গায় পৌঁছেছে। এবং মানে প্রাণী জন্মগ্রহণ করার পরে তাদের খাদ্যের যে যোগান সেটাও দিয়েছেন, এবং সাথে সাথে প্রত্যেকটা প্রাণী কিভাবে তাদের বংশবিস্তার করবে এবং তাদের যে জিনগত বৈশিষ্ট্য রক্ষা করবে, সেগুলো কিন্তু এখানে পুরো সিস্টেমিক্যালি করা রয়েছে আমার মনে হয়। এবং মনে হয় কি এটাই তো হচ্ছে। তো সেই জায়গা থেকে এত কিছু এত সুন্দরভাবে পরিপাটিভাবে কিভাবে চলছে সেটা কিন্তু আমাদের এখনও নাড়া দিয়ে যাচ্ছে। সায়েন্স কিন্তু এখনো পর্যন্ত সেগুলো উদ্ধার করতে পারেনি। প্রচুর জিনিস উদ্ধার করেছে অবশ্যই, সায়েন্স না থাকলে আজকে পৃথিবীটা এই জায়গায় আসতো না। অন্তত মানুষের জীবন এবং মানুষের যে ইচ্ছা, জানার ইচ্ছা, সেই জিনিসটা কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছতো না। আজকে সরাসরি তোমাদের সাথে যেটা কথা হচ্ছে সেটাও কিন্তু বিজ্ঞানের দৌলতেই। তো আজকে মানে আগের দিনে এটা কখনোই সম্ভব ছিল না। কোনো সময় হয়তো একটা মানুষ ভেবেও মানে কোনো দিন ভাবতেও পারেনি যে মানুষ এইভাবে নিজেদের মধ্যে কথা বলবে, এক দেশ থেকে আরেক দেশে দেখতে পাবে তার প্রিয়জনকে, প্রিয় সাথীকে, তাকে শুনতে পাবে। এটা হয়তো বা 150-200 বছর কি 100 বছর আগেও সম্ভব ছিল না। তো সেই জায়গা থেকে আজকের যে স্ট্যান্ডার্ডে আমরা এসেছি সেটা কিন্তু পুরোপুরি সায়েন্সের দৌলতে। এবং অবশ্যই সায়েন্স চেষ্টা করছে বিভিন্ন কিছু জানার, চেষ্টা করছে বিভিন্ন কিছু খুঁজে বার করার, আবিষ্কার করার, এবং আমাদের জানাচ্ছেও। তারপরেও আমরা জানতে চাই যে এই
যে সৃষ্টি, এই যে সমস্ত কিছু এত সিস্টেমেটিক্যালি সম্পন্ন হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, আর সেখানেই আসে সৃষ্টিকর্তার প্রসঙ্গ। তো সেই সৃষ্টিকর্তার জন্যই আজকে আমরা এইভাবে সমস্ত কিছু সুপরিকল্পিতভাবে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, মানে সমস্ত কিছু ঘটছে সেটা দেখতে পাচ্ছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লিংক অবশ্যই শেয়ার করো, আমরা সেগুলো নিয়ে আসব। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।